শীতের শুরুতে কমতে শুরু করেছে নদের পানি। গরুগুলো এখন হেঁটেই যাতায়াত করে এপার থেকে ওপার। নদীকেন্দ্রিক জীবন, যেখানে নদীর উপর নির্ভর করেই গড়ে ওঠে এই মানুষগুলোর জীবন ব্যবস্থা। খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, কষ্টের মধ্যে আর কি। কোথায় গেছিলেন? গেছিলাম বাড়ি, এখানে যে গোলবাড়ি গেছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে নিতেছেন। এখানে আপনার আসতেছি। এই বস্তাটা আমার হাতে দেন। হ্যাঁ, আপনি দিবেন। হ্যাঁ, একটু নেই আমি। আপনার তো কষ্ট হচ্ছে, তো আমি আপনাকে হেল্প করি। আমরা চোরের এক বসত ঘরের ভেতর। এখানে যে বিছানাটি তৈরি করা, এটি হচ্ছে নিচে এইভাবে বাঁশ দিয়ে তৈরি করা, আর উপরে তুষকের পরিবর্তে দেওয়া হচ্ছে স্তন। ব্রহ্মপুত্র পাড়ের শান্ত এক খেয়াঘাট। নীরবতা কাটল খেয়া নৌকার আগমনে। যাত্রী বোঝাই করে নৌকা যাচ্ছে ওপারের চরগুলোতে। ভিন্ন ভিন্ন গন্তব্যের এই যাত্রীদের সাথে আমরাও সামিল হব। যাত্রা করব কিছুটা পথ। দেখতে দেখতে নৌকা ঘাটে এসে ভিড়ল। ভেসে চলছে নৌকা, যেন শান্ত জলে এগিয়ে চলছে একটি গল্প, যেখানে হাসি, কান্না আর টিকে থাকার চিন্তায় মগ্ন প্রতিটা মানুষ। সেই চিন্তায় মগ্ন মানুষগুলোর সাথে আমরাও ভেসে চলছি ওপারের এক দুর্গম চরে। এদের কেউ যাচ্ছে চরের হাটে পাট বিক্রি করতে, কেউ বা আবার সাপ্তাহিক বাজার করতে। একটি নদী, অথচ কত বাঁক। প্রতিটা বাঁকের মাঝেই জেগে উঠেছে বহু চর। দূর থেকে দেখে মনে হয় কোনো শিল্পীর হাতের নিখুঁত ছোঁয়া। চলতে চলতে চোখে পড়ল নদী পাড়ে কৃষানির নানা ব্যস্ততা। গতিময় জীবনে এক মুহূর্ত বসে থাকার জো নেই। নৌকা থেকে নামার পর নদীর পাড় ধরে হাঁটা দিলাম চড়ুইহাটির উদ্দেশ্যে। এক বিরান ভূমি, চারপাশে নেই জনমানুষের কোনো অস্তিত্ব। সামনে এক ভাই জমিতে সার দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে সার। আমরা তার পিছু পিছু হাঁটা দিলাম গহীন এক চরের উদ্দেশ্যে। খেয়া নৌকা আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে অন্য একটি চরের উদ্দেশ্যে। আমরা ব্রহ্মপুত্র নদের পাড় ধরে হেঁটে চলছি চড়ুইহাটি চরের পথে। প্রায় 2 কিলোমিটার রাস্তা পায়ে হাঁটার পর আমরা অনেকটাই ক্লান্ত। এ যেন কোনো আফ্রিকার মরুভূমির অঞ্চল। চারপাশে সন গাছগুলো মরে গেছে। মাঝখানের মিঠু পথ, যেটি চলে গেছে নদীর পাড় ধরে। আমাদের সামনে এগিয়ে চলছে বয়োজ্যেষ্ঠ একজন চাচা। চোরের জীবন আসলে কতটা দুর্বিষহ, কতটা কষ্টের, সেটা তার সংগ্রামী চলাফেরা দেখেই বোঝা যাচ্ছে। বয়সের ভারে অনেকটাই ক্লান্ত, তবুও জীবনযুদ্ধে হার মানা যাবে না। চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচা? খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, কষ্টের মধ্যে আর কি। কোথায় গেছিলেন? গেছিলাম বাড়ি, এখানে যে গোলবাড়ি গেছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে নিতেছেন। এখানে আপনার আসতেছি। এই বস্তাটা আমার হাতে দেন। হ্যাঁ, আপনি দিবেন। হ্যাঁ, একটু নেই আমি। আপনার তো কষ্ট হচ্ছে, তো আমি আপনাকে হেল্প করি। আমার বাড়িতে কামলা আছে। তাতে আপনার বাড়ি কোথায় চাচা? আমার বাড়ি রাজগিরি নাম। এই পাশে কি মানে ক্ষেত কামলা নিছেন? হ্যাঁ, ক্ষেত কামলা নিচ্ছি, একটু দেরাত নিচ্ছি, জমি জমা বাবা সব এরাই। কামলার জন্য নিচ্ছেন? এই বস্তার মধ্যে কি মুড়ি আর কি কি আছে, চাউল নাকি? আছে ওই তো, খাওয়ার জন্য কিছু নিয়ে আসি। খাওয়ার জন্য কিছু না, এগুলাই যে সবাই মিলে খাবেন এখানে? কামলা আছে, কোথা থেকে কামলা আছে। নিজে নিয়ে আসছেন, অন্য কেউ নাই যে একটু হেল্প করবে? আরে লাফাল আছে ওরে, পোলাপান যার যার মতো কামাই করে। আসলে আমার একটা সময়ের পরে মানুষের সব থেকে বড় সম্বল নিজের সন্তান যদি পাশে না থাকে, তাহলে আসলে তার কেউ থেকেও যেন কেউ নাই। না। তেমনি এক অবস্থা, নিজে হাঁটতে পারে না, অথচ আমি তার বোঝাটি নিয়ে আছি, তার খাবারের বস্তাটি। এটা ওজন 15-20 কেজির কম হবে না, কিন্তু সে এভাবেই এই বিরান চর দিয়ে হেঁটে চলছে এই বোঝাটি নিয়ে।
চরের জীবন যে আসলে কতটা সংগ্রামের তা চরে না আসলে কোনোভাবেই বোঝার উপায় নেই। সামনে এক মহিষের দল, নদী থেকে গোসল করে মহিষগুলো চরের তৃণভূমিতে যাচ্ছে ঘাস খাওয়ার জন্য। এগুলা কি গোসল করলো না? মহিষ কয়টা আছে এই বাতানে? কত টাকা লিটার? 80 টাকা লিটার বেশি। একটু দাঁড়ায়, 80 টাকা লিটার। এই দুধগুলো কোথায় বিক্রি হয়? এটা নরসার বাজারে বিক্রি করি, চন্নাজি বাজার, আবার রাজীবপুর নিয়ে যাই আচ্ছা আচ্ছা। যেদিন যে বাজার হয়। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলার চড়ুইহাটি চরে। এক অপরূপ সুন্দর ছবির মতো চর, সেই সাথে রয়েছে নানা ধরনের প্রতিবন্ধকতা। আজকে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব এই চরের মানুষের সহজ সরল জীবনযাপন এবং এখানকার অপরূপ সুন্দর প্রাকৃতিক রূপবৈচিত্র্য। চরের মানুষের আতিথেয়তা শব্দে বর্ণনা করা খুব কঠিন। নদীর বুকে গড়ে ওঠা এই জনপদের মানুষগুলো নিজেরা অভাবী হলেও অতিথির জন্য হৃদয়ের দুয়ার খুলে দেয় নিঃসংকোচে। অচেনা কোনো মানুষ এলেই তারা বসতে দেয় পিঁড়িতে, খেতে দেয় ঘরে যা আছে। তেমনি হোসেন কাকা আমাদের জন্য ঘর থেকে নিয়ে এসেছে মুড়ি আর বিস্কিট। চরের মানুষের এই আতিথেয়তা আমাদের সবসময় মুগ্ধ করে। মুড়ি খেতে খেতে গল্প করছিলাম চরের নানা বিষয় নিয়ে। হোসেন কাকার আমন্ত্রণে তার নতুন ঘর ওই পাশে উঠাইতেছে। আসলাম, মুড়ি, তারপর চিনি, বিস্কিট। মাথার উপর সূর্যি মামা, ওপাশেই ব্রহ্মপুত্র নদ। নদ থেকে আসা শীতল বাতাসে কলিজা ঠান্ডা করার পাশাপাশি খাচ্ছিলাম হোসেন চাচার আমন্ত্রণের মুড়ি আর বিস্কিট। সামনে দেখছিলাম বকের উড়াউড়ি। এ যেন স্বপ্নের মতো সুন্দর এক জনপদ, যে জনপদে দুঃখ দুর্দশার পাশাপাশি আছে সুখ, শান্তি আর অনাবিল আনন্দ। দূরে ঠিক আমার আঙুলের সামনে ছোট্ট যে বসতিগুলো, কুড়ে ঘর, সেই কুড়ে ঘর হচ্ছে চড়ুইহাটি চরের মূল বসতি। আমি যদি চারপাশে একটু দেখাই, চারপাশে যতটুকু দেখা যায় ততটুকু হচ্ছে আবাদি জমি। আর এই আবাদি জমির চারপাশটা জুড়ে হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এই বিশাল বিরান ভূমিতে গুটি কয়েক বাড়ি। সেই বাড়িগুলোতে নেই টিনের কোনো চাল, নেই টিনের বেড়া, নেই কোনো গাছপালা। পুরো চরে একটি গাছও নেই। এমনই এক দুর্গম চরে আজ আমরা যাব। আমার অভিজ্ঞতা বলছে আমার দেখা সবথেকে দুর্গম চর হতে চলছে এই চড়ুইহাটি। দুর্গম এই চরের মানুষের কষ্টের জীবনযাপন উপভোগ করতে চাইলে এবং আদি বাংলার সেই হারানো ঝনের ডেরা বা ছাউনি উপভোগ করতে চাইলে আমাদের ভিডিওটির সাথে থাকুন। আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সেই দুর্গম বসত বাড়িতে। ছবির মতো সুন্দর এক জনপদ চড়ুইহাটি, সেই সাথে দুর্গম এক চর। নেই কোনো মানুষের বসবাসের ন্যূনতম সুযোগ সুবিধা, তবুও ছিন্নমূল মানুষেরা বসতি গড়েছে এই দুর্গম চরে। যতটা দুর্গম ঠিক ততটাই সুন্দর এই চর। নেই কোনো গাছের অস্তিত্ব। 20-30টি পরিবারের বসতি এই চরে, কিন্তু একটি মাত্র গাছের উপস্থিতিও এই চরে নেই। গহীন চরের এক বাড়ি, থাকার জন্য আসলে উপরে যে চাল সেটি শোলা দিয়ে তৈরি করা, যেটিকে আমরা পাটখড়ি হিসাবে চিনি, আর তার নিচেই হচ্ছে চৌকির উপর বিছানা করা। চারপাশে টিনের কোনো অস্তিত্ব নেই, চারপাশেই হচ্ছে শোলার বেড়া। এমনই এক সহজ সরল সাদামাটা জীবনযাপন এই চরের মানুষদের। আমরা সাগরের পিছু পিছু ছুটছি, সে আমাদের চরের ঘরবাড়ি এবং মানুষের সাথে কথা বলিয়ে দিবে। আমরা তার পিছু পিছু ছুটছি চরের বাড়িঘরের দিকে। এক দুর্গম ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল। আমার দেখা এখন পর্যন্ত যে কয়েকটি চর আমি দেখেছি তার মধ্যে সবথেকে দুর্গম এই চর। এখানে প্রত্যেকটি মানুষের বাড়িঘর একদম সাদামাটা, বাড়িঘরগুলোর চিত্র অনেকটা একই রকম। চরের মাঝখানে একটি টিউবওয়েল,
এ পাশে যদি আমি একটু লক্ষ্য করি, এই পাশে আরও একটা বসতি, আর এদিকে পুরোটাই হচ্ছে মানুষের থাকার জায়গা। এবং এখানে ল্যাট্রিন থেকে শুরু করে মানুষের বসত বাড়ি, রান্নাঘর সব কিছুই হচ্ছে স্তন এবং চুলার বেড়া। আমরা চোরের এক বসত ঘরের ভেতর। এখানে যে বিছানাটি তৈরি করা, এটি হচ্ছে নিচে এইভাবে বাঁশ দিয়ে তৈরি করা, আর উপরে তুষকের পরিবর্তে দেওয়া হচ্ছে সন, তার উপরে হচ্ছে একটি রেক্সিন, আর এটাই হচ্ছে একটা পরিবারের থাকার জায়গা। কতটা সাদামাটা আর সহজ সরল মানুষের জীবনযাপন হলে এভাবে মানুষ বসবাস করে তা আপনারাই চিন্তা করুন। এ পাশে হচ্ছে ঘরের জিনিসপত্রগুলো রাখা, মাছ ধরার জাল, মানুষের পরিধেয় বস্ত্র, এবং হচ্ছে এখানে বালতি। এটাই হচ্ছে একটা মানুষের বা একটা পরিবারের থাকার একমাত্র অবলম্বন। আর উপরে এখানে হচ্ছে যে জিনিসপত্র রাখার জন্য যে তাকটি করা, সেটিও হচ্ছে আসলে সন দিয়ে, আর তার উপর রান্নাবান্না বা বিভিন্ন জিনিসপত্র, একটা পরিবারের যে জিনিসপত্রগুলো লাগে এই ঘরে ঠিক সেই জিনিসগুলোই রাখা। এবং প্রত্যেকটি জিনিসই আসলে মানুষের যে জিনিসটা না হলেই নয়, যে জিনিসটা মানুষকে একদম ন্যূনতম চাহিদাটা, সেই চাহিদাটুকুর ছিটে ফুটাও নেই এই চরগুলোতে। ঈশ্বরে আছে আজ 5 বছর ধরে। 5 বছর থেকে 5 বছর। এই যে আমরা চরে দেখতে পাচ্ছি যে সবার ঘরবাড়ি খুব খারাপ অবস্থা। তো বন্যা আসলে আসে। আপনারা কিভাবে বসবাস করতেছেন এই দুর্গম জায়গাতে? বন্যাইলে এখানে আবাদ করি, বন্যাইলে ওই পাশে ওই একটু চর কাইম আছে, কাইমের মধ্যে যে এমনি শুকনো জায়গায় আমরা শুকনো জায়গায় থাকি। এইখানে তো পানি ওঠে, এখানে পানি ওঠে। বন্যার সময় কোথায় যান? বন্যা হলে ওই নয়ারচর বাজারে ওই বড় বড় জায়গায় থাকি, আমরা স্বর্গে থাকি। এই যে একদম গহীনের চর, এখানে কোনো দোকানপাট কিছুই নাই না, কেনার এখানে মতো। কিছুই নেই। বাজার ঘাট করেন কিভাবে? বাজারঘাট নৌকা দিয়া যেতে হয়, পূবে যেতে হবে নৌকা দিয়া, আবার এদিক পশ্চিম মিহি গেলে চিলমারি, কোদাল গাড়ি, হুম। এদিক যেতে হবে নৌকা দিয়ে। জমি এখানে আমার অল্পই আছে, সবারই মিলঝিল করে মিলিয়ে ঝিলে করেই না, যাদের নাই ওরা হয়তো আরেকজনের কাছ থেকে নিয়ে। আরেকজনের কাছে এজারা নিচে নিয়ে থাকতে। আচ্ছা আচ্ছা। আরো একটা বসত বাড়ি, এক পাশে হচ্ছে গবাদি পশু রাখার জায়গা, আর অন্য পাশে নিজেদের বিভিন্ন ধরনের জিনিসপত্র, এখানে সার থেকে শুরু করে কৃষি দ্রব্যাদি বিভিন্ন, আর অপাশে হচ্ছে থাকার জায়গা, একটি বিছানা করা, বিছানায় একটি বাবু ঘুমাচ্ছে, আর এই পাশে হচ্ছে যে রান্না বান্নার যে জিনিসপত্রগুলো, পাতিল, হাঁড়ি, প্লেট, এই জিনিসপত্রগুলো রাখা। এই ঘরটিরও উপরে শোলা দিয়ে উপরে চাল দেওয়া, আর নিচে যেন পানি না আসতে পারে তার জন্য হচ্ছে কাগজ দেওয়া। আর এই যে চারপাশে বেড়া, এটি হচ্ছে সবগুলোই সনের বেড়া। এই চোরের প্রত্যেকটি বাড়িঘরের চিত্র প্রায় একই রকম। চারপাশে টিনের কোনো অস্তিত্ব নেই, ছন দ্বারা এই মানুষগুলো নিজেদের বাড়িঘর তৈরি করেছে। পুরুষদের পাশাপাশি নারীরাও সমানতালে কাজ করে নিজের পরিবার রক্ষার্থে। নদীর বুকে ভেসে ওঠা চর, চোরের এই কুড়েঘরগুলোই চোরের মানুষের স্বপ্ন আর সংগ্রামের ঠিকানা। নেই কোনো বিলাসিতা, তবু আছে পরিপূর্ণ এক জীবনের ছোঁয়া। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই কুড়েঘর থেকে বেরিয়ে পড়ে জীবিকার তাগিদে। কেউ যায় মাঠে, কেউ নদীতে, আবার কেউ বা গবাদি পশুর খাবারের খোঁজে। এই কুড়েঘরের উঠানেই চলে সংসারের সব কাজ। চুলোয় আগুন জ্বলে, হাঁড়িতে বসে ভাত, পাশেই খেলতে থাকে ছোট্ট শিশুরা। সন্ধ্যা নামলে কেরোসিনের কুপি মিটমিট করে আলো দেয় চোরের এই বাড়িগুলোতে। নিয়মকানুন অত্যন্ত সহজ, কম চাহিদা, বেশি ধৈর্য আর অগাধ পরিশ্রম। এভাবেই যুগ যুগ ধরে টিকে আছে চোরের এই মানুষগুলো। অল্প চাহিদায় তুষ্ট এই মানুষগুলোর জীবনে না আছে কোনো বিলাসিতা, না আছে কোনো উচ্চ চিন্তা, শুধু আছে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচার চিন্তা। গবাদি পশুর জন্য পানি খাওয়ার জায়গা, যেটিকে আমরা চারি বলি, যদিও এখানে চারি নেই, নিচে হচ্ছে আউরি, আর উপরে একটা বলের উপর পানি রাখা।
দুর্গম এই চরে এটি হচ্ছে গবাদি পশুর পানি খাওয়ার যে ব্যবস্থা সেটি। এখানেও আরেকটি নতুন বসত বাড়ি তৈরি করা হচ্ছে। আর আমরা যদি একটু এই পাশে যাই তাহলে এখানে সুন্দর ছবির মতো সাজানো গোছানো একটি বসত বাড়ি। উপরে আউরি ঘর, সেটিও সন দ্বারা তৈরি। আর নিচে এখানে গরু ছাগল সম্মিলিতভাবে পানি খাচ্ছে। এখন ভর দুপুরবেলা, গবাদি পশুর তৃষ্ণা নিবারণের সময়। কোনটা? না, কাছে না নেওয়াই ভালো। সামনে দিগন্ত জোড়া ফসলের মাঠ, আর তার পাশের রাস্তা দিয়ে আমরা হেঁটে চলছি। এপাশে আরও একটি বসতি, আউরি ঘরের নিচে গবাদি পশু বাঁধা, আর সামনে অন্য অন্য বাড়ির মতোই স্বপ্নের মতো সুন্দর এক বাড়ি। এ যেন কোনো রূপকথার রাজ্য, এ যেন কোনো কল্পনার রাজ্য। নীলফামারী কতদিন ছিলেন? নীলফামারী বাড়ি প্রায় 30 বছর ওইখানে? আপনাদের জমি জমা এইখানে? হ্যাঁ, তার মানে আপনার পূর্বপুরুষ সবাই এই চরে? জন্মস্থান এই জায়গায়। আচ্ছা, নদী ভাঙার পরে আপনারা ওখানে ওপারে। ওইখানে এখন কে কে আছে? ওখানে আছে আমরা 4 ভাই আর ছেলে মেয়ে। ভাইদের মধ্যে আপনি এখানে? না, ভাইদের মধ্যে আমার বড় ভাই এখানে আসছে সেদিন। আপনার মানে পরিবার, ছেলে মেয়ে এখানেই? না, ছেলে মেয়ে ওইখানে থাকে। ওইখানে। এই চরটা হয়েছে। এর আগে তো মনে করেন যে আমার জন্মস্থান এই জায়গায়। বাঙ্গাছিরা মনে করেন আমরা চলে গেছি নীলফামারীতে। নীলফামারী যায় যে 32 বছর আছে বাড়িঘর ওইখানে। এখানে যে নতুন চর হয়েছে এই জন্য এখানে আসছি। এই যে বাপ দাদার সম্পত্তি এখন যদি না আসি তো এগুলা তো পাওয়া যাবে না, এই জন্যই এখানে আসছি। আইসি মনে করেন 3 মাস যাবত আর কি। গত বছর আসছিলাম, 6 মাস থেকে চলে গেছি। ওই যে মৌসুম টসম উঠলি এবছরও আসছি। জ্যৈষ্ঠীর মাসের শেষে আষাঢ়ের পহেলার ওই দিক আবার চলে যাব। তো যদি আর একটু উঁচা হয় তাহলে মনে করেন যে আবার ফেরা আমরা হয়তো এইখানে বাল বাচ্চা নিয়ে আসা বসত করবো আর কি। এখনো চিন্তা ভাবনা আছে যে ওই জীবন ছাইরে আবার আসবেন? মনে করেন বাপ দাদার জায়গা, এই জায়গা ওই যদিও 32 বছর হইলো 33 বছর হইলে গেছে আর কি। হ্যাঁ, রাত্রে ওই এক ঘুমে তো রাত পায় না। ওই চেতন বালি মনে হয় যে আমরা এই জায়গায় আছি। আমার কিন্তু এইটা আগে শুনছিলাম যে এই নারী ভোতা জায়গায়, নারী ভোতা জায়গার এই জিনিসটা আমি অনুভব করি এখন যে ওই জায়গায় যে এতদিন হলে রয়েছি, এখনো চেতন পাওয়ার পরে মনে হয় ওই এই জায়গায় আছি। ভাই এটা কি গরুর জন্য না? এটা কি মানে গরুর জন্যই লাগাইছিলেন নাকি ধান ক্ষেতের চারপাশে হয়েছে এটা? আপনার ঘাস হয়েছিল বেশি তো ওইটা কাইটে ফেলছেন না? গরু তো মনে হয় এই ধরনের ঘাস ভালো খায়। গরু কয়টা আছে? গরু 5টা। আপনাদের বাড়িটা কতদিন আগে করছেন এখানে? এইখানে আরো 2-3 মাস আগে করছি। 2-3 মাস, মানে মোটামুটি সবাই একই সময়ে আসছে মনে হয় এখানে না? বন্যার সময় আবার চলে যায়। না, পূর্বপুরুষ কোথায় ছিল? ব্রিটিশ পিরিয়ডে এই যে ব্রিটিশ পিরিয়ড থেকে এখানে, আবার ভাঙে যাওয়ার পরে কোথায় গেছিলেন? ভাঙে যাওয়ার পরে ওই সিরাজ জেলা। আচ্ছা আচ্ছা, পরে আবার 3 মাস হয়ে আসছেন। এই যে আবার যে বাপের ভিটায় ফিরে আসলেন, কেমন লাগতেছে এখন? কেমন আসতেছে? আমার ভালোই লাগতেছে। বাপের বাড়ি ভিটায় থাকার একটা আলাদা হ্যাঁ, শান্তি আছে। হ্যাঁ, হ্যাঁ। শীত কড়া নাড়ছে বাংলার ঘরে ঘরে। এদিকে চরে আগাম সরিষার আবাদ হয়েছে। সরিষা গাছগুলোতে ফুল আসতেও শুরু হয়েছে। এই যে সামনের যে অংশগুলো পুরোটাই হচ্ছে সরিষা ক্ষেত।
আর সরিষা গাছে ফুল আসতে শুরু করেছে। আর কিছুদিন পর হলুদ ফুলে ভরে যাবে এই পুরো মাঠ। ওই সময় চোরের নান্দনিকতা আরও বেড়ে যাবে বহুগুণে। এই চড়ুইহাটি চোরের দৃশ্য আমাদেরকে মুগ্ধ করছে। একদিকে 80-90 দশকের বাড়িঘর, অন্যদিকে ফসলের মাঠে সুন্দর এই নান্দনিকতা। সব কিছু মিলিয়ে এক অনবদ্য সুন্দর চর এই চড়ুইহাটি। কাকা, তাহলে এই চরটার বয়স কীরকম হবে? 5-6 বছর। 5-6 বছর। এর আগে নদীতে ছিল কত বছরের মতো? নদীতে ছিল মনে করেন যে 97 সালে ভাঙছে। 97? হ্যাঁ, 97 ভাঙার পরে আবার এসে 4-5 বছর হলো যাচ্ছে। 2000। তার মানে প্রায় 23-24 বছরের মতো নদীর মধ্যে ছিল। এই যে আবার নিজেদের যে বাপদাদার সম্পত্তি হ্যাঁ, আবার ফিরে পাইলেন, এটা আসলে কেমন লাগতেছে? সেটা বলার মতো না। বাপ দাদার সম্পদ, পৈতৃক সম্পদ, এটা তো বলার মতো না। এটা বলার ভাষা নাই, ভাষা নাই। এটার একটা আনন্দ আছে। আনন্দ মানে কি, সে আনন্দটা শেষ নেই। মনে করেন যে পড়ার জমি আর নিজের জমি পার্থক্য আছে অনেক না? পার্থক্য আছে। আপনার তো জায়গা জমি এইখানেই। হ্যাঁ, এখানে মনে করেন আমার 20-25 বিঘা জমি। আপনাদের বিঘা কত শতাংশে? 40%। 40 শতাংশে, 20 বিঘার মতো আছে। হ্যাঁ। আচ্ছা, তাতে এখানে কি ধরনের আবাদ মৌসুম করছেন এবার? এবার ভুট্টা লাগাইছি, তারপরে এই কালাই বুনছিলাম, মাছ কালাই উঠাছি, তারপরে চীনা গম, গম। কালাই উঠাই ফেলছেন, হ্যাঁ, বিক্রি করে দিছেন? না, কালাই বিক্রি, মাছ কালাই মারাই করতেছি। আচ্ছা আচ্ছা। চাচার বসত বাড়ি প্রায় 23-24 বছরের মতো নদী গর্ভে ছিল এই জায়গাটি। আবারও 24 বছর পরে নিজের বসত বাড়ি ফিরে পেয়ে, নিজের বাপদাদার সম্পত্তি ফিরে পেয়ে চাচা আনন্দে আত্মহারা। আসলে নিজের বাপদাদার সম্পত্তি ফিরে পাওয়ার মতো শান্তি বা নিজের পৈতৃক ভিটায় থাকার মতো শান্তি অন্য কিছুতেই নাই। খুব সুন্দরভাবে সাজিয়েছে এই বাড়িটি। ঘরের চালে মাত্রই লাউয়ের মাচাগুলো উঠছে, আর এপাশে গবাদি পশুগুলো আউরি ঘরের নিচে, আর উপরে সুন্দর করে লাউ গাছ। এ যেন ছবির মতো সুন্দর এক জনপদ। তবে মানুষের রয়েছে নানাবিধ দুঃখ দুর্দশা। এই মানুষগুলোকে বছরের প্রত্যেকটি ঋতুতে যুদ্ধ করতে হয় বিভিন্ন প্রতিকূলতার সাথে। কখনো অতিবৃষ্টি, কখনো খরা, কখনো আবার ঝড়। এই তো আসলে এই মানুষগুলোর জীবন। এভাবেই অতিবাহিত হচ্ছে এই চোরের মানুষের প্রতিটা দিন। আপনারও কি ওই পাশে বাড়ি ঘর আছে? আচ্ছা, ওনার সাথে কথা বললাম যে আপনার অনেক বছর পরে তো আবার নিজের মানে বাপদাদার সম্পত্তি ফিরে পাইলেন। আসলে হ্যাঁ, এটা তো একটা অন্যরকম আনন্দ। হ্যাঁ। যে আসলে আপনারা যে এই যে মাঝখানে এত বছর, কষ্ট যখন করছি। নদীটা ভাঙে গেছে তখন আপনার বয়স কেমন ছিল? তখন 97 সালে। 30 বছর মতো আছে। হ্যাঁ, মানে এই চোখের সামনে নিজেদের বসত বাড়িটা ভাঙছে, হ্যাঁ, তারপরে কি কখনো কল্পনা করছেন যে আবার কোনো সময় ফিরে পাবেন, এই জীবনে দেখে যাইতে পারবেন? এটা কল্পনা করি এটা নাই। কল্পনা করেন তবে নাই। আশা করছি আল্লাহর কাছে যে কোনো এক সময় আবার হ্যাঁ, আসবে। দিব আসলে ভাঙা গড়ার নদীর খেলা কখন কি হয়। এখন কি ভুট্টা লাগাইতেছেন এখন ভুট্টা নিজের লাগাইতেছি। জমিতে? আচ্ছা, এপারে বেশি থাকেন নাকি ওপারে? এপারেই বেশি থাকে। এপারেই থাকেন। ঝুলছে মাছ ধরার সরঞ্জাম, আর উপরে কবুতরের বাসা। এজন্য গ্রাম বাংলার এক চিরচেনা দৃশ্য। গ্রামীণ সংস্কৃতির সমস্ত ধারা উপধারা বহন করে গ্রামীণ এই বাড়িঘরগুলো। প্রিয় বন্ধুরা, এতক্ষণ ছিলাম কুড়িগ্রামের দুর্গম এক চর চড়ুইহাটিতে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।